ফ্যাসিবাদ শব্দটি ইতালীয় শব্দ ফ্যাসিসমো থেকে উদ্ভূত, যা ফ্যাসিও শব্দ থেকে এসেছে। এর অর্থ লাঠির বান্ডিল, যা প্রাচীন রোমান প্রতীক ফ্যাসিস থেকে উদ্ভূত। এই প্রতীকটি একাধিক লাঠির বান্ডিলের সাথে একটি কোড়ালকে ঘিরে রাখা হতো, যা শক্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত। ফ্যাসিবাদের মূল আদর্শ ছিল একদলীয় শাসন ব্যবস্থা, যেখানে জাতীয়তাবাদ ও কর্তৃত্ববাদ ছিল প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন রোমান ফ্যাসিস্টের মতোই এটি শক্তি ও শৃঙ্খলার উপর জোর দেয়। ফ্যাসিবাদ প্রথম উদ্ভব ঘটে ইতালিতে ১৯১৫ সালে। বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিস্ট অফ রেভলিউশনারি অ্যাকশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯১৯ সালে মুসোলিনি মিলানে ইতালীয় ফ্যাসিস্ট অফ কমব্যাট গঠন করেন। ২ বছরের মধ্যেই এটি জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে রূপান্তরিত হয়। এই শাসন ব্যবস্থাটি একটি কর্তৃত্ববাদী এবং জাতীয়তাবাদী ডানপন্থী ব্যবস্থা হিসেবে পরিচিত। এটি মানুষের স্বাধীনতাকে সীমিত করে এবং যেখানে একক শাসক বা দলই সব ক্ষমতা ধরে রাখে। ফ্যাসিস্ট প্রতীক ঐক্যের মাধ্যমে শক্তির ধারণা প্রকাশ করে। একটি একক লাঠি সহজেই ভেঙে যায়, কিন্তু লাঠির বান্ডিল ভাঙা অনেক কঠিন। এই প্রতীকটি বিভিন্ন ফ্যাসিবাদী আন্দোলনে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ, স্পেনের ফ্যালাঞ্চো প্রতীক ছিল একটি জোয়ালের মাধ্যমে সংযুক্ত ৫টি তীর। ফ্যাসিবাদী নেতারা যেমন অ্যাডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি এই প্রতীককে ব্যবহার করে তাদের শক্তি ও শাসনের ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করে। ফ্যাসিবাদ প্রথমে ইতালিতে শুরু হলেও এটি জার্মানি, স্পেন এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। জার্মানিতে হিটলারের অধীনে নাৎসি শাসন এবং স্পেনে ফ্রাঙ্কোর শাসন ফ্যাসিবাদী শাসনের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। ফ্যাসিবাদের এই ধরনগুলি বিশ্বে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কারণ হয়। এটি বিশ্বযুদ্ধ এবং গণহত্যার মতো ঘটনা ঘটায়, যা মানুষের জীবনে চিরস্থায়ী দাগ রেখে গেছে। তবে ফ্যাসিজম সৃষ্টির ভিন্ন কারণ রয়েছে। ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল প্রধানত কলোনিওয়ালা ইংরেজ ও ফরাসিদের সঙ্গে কলোনিবিহীন জার্মানির। ইংরেজ ও ফরাসিরা জয়লাভ করবে এই ভেবে রাশিয়া ও ইতালি কলোনির আশায় তাদের দলে যোগ দিয়েছিল, এবং তুরস্ক যোগ দেয় জার্মানির দলে। যুদ্ধের শেষের দিকে আমেরিকা এসে যোগ দিয়েছিল ইংরেজ ও ফরাসিদের দলে। যুদ্ধে জার্মানি হেরে যায়। তার সব কলোনিগুলো ইংরেজ ও ফরাসিরা ভাগ বাটোয়ারা করে নেয়। ইতালির ভাগে বিশেষ কিছু দেওয়া হয় না, এবং রাশিয়াতে তখন বিপ্লব হয়ে ক্যাপিটালিস্টদের হাত থেকে ক্ষমতা শ্রমিকদের হাতে চলে যাওয়াতে রাশিয়া থেকে ভদ্র ক্যাপিটালিস্ট সমাজ বিতাড়িত হয়। এইরূপে ইতালি ও জার্মানি প্রায় কলোনিবিহীন দেশ থেকে যায়। কিন্তু যুদ্ধের পর থেকে ক্যাপিটালিস্ট দেশগুলোতে ভাঙন লাগে। যুদ্ধের পরই আরম্ভ হয় ব্যবসা সংকট। হাজারে হাজারে শ্রমিক বেকার হয়ে পড়তে থাকে। কলোনিওয়ালা ক্যাপিটালিস্ট দেশগুলো কলোনি থাকায় অবস্থা কতকটা সামলে নেয়, কিন্তু কলোনিবিহীন ক্যাপিটালিস্ট দেশগুলোতে দুর্দশা চরম রূপ ধারণ করতে থাকে। ইতালিতে শ্রমিকরা চেপে গিয়ে কল মালিকদের তাড়িয়ে দিয়ে কলকারখানা অধিকার করে বসে। শ্রমিকদের এই আন্দোলন থেকে ক্যাপিটালিস্টরা ঘাবড়ে যায়। তারা তখন শ্রমিকদের জব্দ করে নিজেদের সম্পত্তি রক্ষার জন্য উঠে পড়ে লাগে। এই কাজের জন্য একজন উপযুক্ত লোকের সন্ধানও পায় তারা। তার নাম মুসোলিনি। মুসোলিনি আগে শ্রমিকদেরই একজন নেতা ছিল, কিন্তু যুদ্ধ আরম্ভ হলে নিজে ক্যাপিটালিস্টদের পক্ষে গিয়ে যুদ্ধে যোগ দেয় এবং শ্রমিকদেরও যুদ্ধে যোগ দিতে বলে। এর ফলে শ্রমিক দল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। যুদ্ধ থেকে এসে কি করবে সে ভাবছিল। এমন সময় শ্রমিকদের আক্রোশ থেকে ক্যাপিটালিস্টদের রক্ষার ভার তার উপর এসে পড়ে। সে তখন শ্রমিকদের জব্দ করার জন্য একটা দল তৈরি করে। এই দলের নাম হলো ফ্যাসিস্ট দল। দেশের সকল ধনীরা এই দলকে সাহায্য করতে থাকে। এর ফলে কিছুদিনের ভেতরে ফ্যাসিস্ট দল বেশ শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু শ্রমিকরা এই ফ্যাসিস্ট দলকে শায়েস্তা করবার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারে না। কারণ তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ছিল সোশ্যালিস্ট দলের, যার নেতারা ফ্যাসিস্টদের আসল চেহারা কোনোদিনই বুঝতে পারেনি। ঢিলেঢালা এই সোশ্যালিস্ট দলের নেতাদের দিক থেকে ফ্যাসিস্টদের সঙ্গে ক্যাপিটালিস্টদের গাঁটছড়া বাঁধার ব্যাপারটা বোঝারও কোনো চেষ্টা ছিল না। যারা এটা বুঝেছিল তারা ছিল সংখ্যায় কম ও শ্রমিকদের মধ্যে প্রভাবের বিচারে অপেক্ষাকৃতভাবে দুর্বল সদ্য গঠিত ইতালির কমিউনিস্ট পার্টি। এই দুটো দলের ফ্যাসিজম সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে ইতালিতে শ্রমিকদের পক্ষে একত্র হয়ে মুসোলিনির উত্থানকে ঠেকানো যায়নি। ফলে ফ্যাসিস্টরা অনায়াসে শ্রমিকদের পরাজিত করে দিল।
ফ্যাক্টরি থেকে শ্রমিকদের বিতাড়িত করে দিল, শ্রমিকদের দলগুলোকে জোর করে ভেঙে দিল, তাদের শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়নগুলোও ভেঙে দিল এবং শ্রমিক নেতাদের কাউকে কাউকে মেরে ফেললো, কাউকে জেলে পুরে দিল, কেউ বা দেশ ছেড়ে পালিয়ে বাঁচল। এইরূপ অত্যন্ত নৃশংসতার সঙ্গে শ্রমিক আন্দোলনকে পরাজিত করে ফ্যাসিস্টরা ধনিক শ্রেণীর আশীর্বাদ লাভ করল। ধনিক শ্রেণীর সম্পত্তির রক্ষার পাহারাদার হিসেবে ধনীরা তাদের হাতে দেশের গভর্নমেন্ট তুলে দিল। মুসোলিনি ফ্যাসিস্ট দলের নেতাদের নিয়ে ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল নামে এক বৈঠক গঠন করেন। এক বৈঠক গঠন করে তাদের সাহায্যে দেশের একচ্ছত্র শাসক হয়ে যান। শ্রমিক আন্দোলন যাতে আবার মাথা তুলে না দাঁড়াতে পারে এবং কৃষকদের ভেতরেও যাতে অসন্তোষ বেড়ে না যায় তার জন্য কল মালিকদের ও শ্রমিকদের আওতায় কতগুলো সংঘ তৈরি করে ফ্যাসিস্টদের তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। এই সংঘগুলির নাম দেওয়া হলো কর্পোরেশন। এই কর্পোরেশন তৈরি করে দেশ থেকে বিপ্লবের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে দূর করবার একটা বন্দোবস্ত করা হলো। শ্রমিক বিপ্লব থেকে ক্যাপিটালিস্টদের বাঁচানো হলো ফ্যাসিজমের প্রথম কাজ। আর কলোনিবিহীন দেশগুলোতে ফ্যাসিজমের দ্বিতীয় কাজ হলো কলোনি আদায় করা। আমরা আগে দেখেছি কলোনি না হলে ফ্যাসিজম বাঁচতে পারে না। কলোনি না পেলেই ব্যবসা সংকট দেখা দেয়। হাজার হাজার শ্রমিক বেকার পেয়ে যায়। শ্রমিক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে শ্রমিকরা কেঁপে গিয়ে ক্যাপিটালিস্টদের হাত থেকে গভর্নমেন্ট কেড়ে নিয়ে উৎপাদন যন্ত্রগুলো তাদের নিজেদের করে নেয়। এই জন্য কলোনি না হলে ক্যাপিটালিজম বেশি দিন টিকতে পারে না। ফ্যাসিস্টরা যদিও শ্রমিক আন্দোলন জোর করে ভেঙে দিল, কিন্তু শ্রমিক আন্দোলন যার জন্য সৃষ্টি হয় সেই মূল কারণ দূর করতে পারল না। সেই মূল কারণ হচ্ছে ক্যাপিটালিজম। এবং ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল শ্রমিক আক্রমণ থেকে ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য। কাজেই ক্যাপিটালিজমের যত সব সমস্যা তাই এতে কিছুমাত্র দূর করা গেল না। ফ্যাসিস্টরা তখন কলোনির খোঁজে বেরোলো। আমরা আগে দেখেছি কলোনি থাকলে এই সব সমস্যা অন্তত কিছুদিনের জন্য সমাধান করা যায়। কিন্তু গোলাকার পৃথিবী তো আর সীমাহীন নয় যে নতুন দেশ খুঁজলেই পাওয়া যাবে। কলোনির উপযুক্ত যেসব দেশ ছিল তা ইংরেজ ও ফরাসিরা ইতোমধ্যেই দখল করে নিয়েছিল। কাজে তাদের সঙ্গে যুদ্ধ ছাড়া আর গতি ছিল না। সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত হও, এই হলো ফ্যাসিস্টদের মূল মন্ত্র। দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করাই হলো তাদের দ্বিতীয় কাজ। এই উদ্দেশ্যে তারা যুদ্ধের জয়গান গাইতে শুরু করলো। ১৯১৪ থেকে ১৯১৮ সালের যুদ্ধের নৃশংসতা ও বর্বরতা দেখে লোকের মনে যুদ্ধের প্রতি একটা আন্তরিক ঘৃণা জন্ম নিয়েছিল। সেই ঘৃণার ভাব দূর করে যুদ্ধের জন্য তাদের আবার খেপিয়ে তোলবার জন্য ফ্যাসিস্টরা প্রাণপণে প্রচার কার্য আরম্ভ করল। খুব ছোট ছোট ছেলেদেরও যুদ্ধ ভাবাপন্ন করে তুলবার জন্য স্কুল থেকেই তাদের শেখানো হতে লাগলো, যুদ্ধ মানুষকে সভ্য করে, শান্তি মানুষকে অমানুষ করে দেয়, দেশের জন্য অর্থাৎ কলোনির জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়ার মতো গৌরবময় মৃত্যু আর হতে পারে না, ইত্যাদি। সব জায়গায় যুবকদের যুদ্ধ শেখানো হতে লাগলো। কলকারখানায় যুদ্ধের গোলাবারুদ ও অন্যান্য জিনিসপত্র বেশি করে তৈরি করা শুরু হলো। এর ফলে সৃষ্টি হলো আরো একটি মহাযুদ্ধের।